হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব পরিমাপ ও মূল্যায়নের ধারণা নিয়ে। ঠিক আছে, তোমাদের সিলেবাসে দেখবে মেজারমেন্ট আর এভালুয়েশন দেওয়া আছে। তো এই বিষয়টা তোমাদের এবার নতুন পেপারে অ্যাড হয়েছে। তো আপাত দৃষ্টিতে দেখলে তোমাদের মনে হবে যে খুব কঠিন কিছু দিয়ে দেওয়া হয়েছে, এবার একদমই সেরকম কিছু নয়। তো চলো আজকে আমরা এটা যে কনসেপ্ট আছে অ্যাটলিস্ট সেইটুকুটা ক্লিয়ার করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটা শুরু করছি। দেখো এখানে তোমরা কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। ছোট্ট বিষয় একটা মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অবশ্যই অফিস আওয়ারে কল করবে। রবিবার কিন্তু কেউ কল করবে না, কারণ সেদিন কিন্তু আমাদের সেন্টার ছুটি থাকে। আচ্ছা, এবার একটু কোর্স ফিটাও দেখে নিই, দেন আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দাঁড়াও, কালিটা নিয়ে নিচ্ছি। দেখো এই যে এই স্ট্রাকচারটা যেটা আছে, যেহেতু তোমরা 5th সেমিস্টারে আছো, ঠিক আছে, 5th সেমিস্টার মেজর কোর্স আছে যাদের, মাইনর কোর্স 699 এ আছে, মেজর কোর্স যাদের আছে তাদের কোর্স ফি কিন্তু 1199। এই 1199 এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে সেমিস্টারে আছো বা যে সেমিস্টার তোমাদের শুরু হয়েছে সেটা কিন্তু পুরো ক্লিয়ার করতে পারছো। মাঝখানে কিন্তু আর কোনো কিছু পে করতে হচ্ছে না। আর কি পাচ্ছ? নোটস পত্র পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, এক্সামের আগে কমন তোমাদের তো আলোচনা করে দেওয়াই হয়। যারা আমাদের পুরনো স্টুডেন্টসরা আছো তারা জানো যে যেইগুলো আমাদের কমন হিসেবে তোমাদেরকে এক্সামের আগে প্রোভাইড করা হয় সেগুলো কিভাবে কিন্তু তোমরা কমনগুলো পাও, এবং তোমরা এক্সাম দিয়ে আসার পরে কত ভালো ভালো আমাদেরকে কিন্তু ফিডব্যাকস দিয়ে যাও। আচ্ছা, আর কি পাচ্ছ? 1199 এর বিনিময়ে পেইড ব্যাচের ক্লাসেস পাচ্ছ, যেখানে বলতে পারো প্রত্যেক দিনই আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস বলতে পারো। প্রত্যেকটা দিন, আগের দিন কেউ ক্লাস জয়েন করেনি, ইভেন সেও যদি বলে যে ম্যাম আগের দিন আমি ক্লাসটা জয়েন করতে পারিনি, এই জায়গাটা আবার একটু পড়িয়ে দেন, সেটাও আমি চেষ্টা করি সেখানটায় ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তাহলে এই 1199 এর বিনিময়ে যদি এত কিছু পাওয়া যায় তাহলে সেই সুযোগটাকে কিন্তু অবশ্যই কাজে লাগিয়ে নেওয়া যেতে পারে। ঝটপট কল করে অ্যাডমিশন হয়ে যাও। আমার পেইড ব্যাচের ক্লাসেসগুলো কিন্তু আমি শুরু করছি আর কিছুদিনের মধ্যে। ঠিক আছে, চলো এইবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসি। দেখো সবার প্রথমে আজকে আমরা কি ক্লিয়ার করব যে পরিমাপ বা মেজারমেন্ট বলতে কি বুঝি আমরা। পরিমাপ বা মেজারমেন্ট মানে কি? কোনো জিনিসকে আমরা মাপছি, মাপযোগ করছি কোনো জিনিসের। আর এভালুয়েশন মানে কি? মূল্যায়ন করা কোনো জিনিসের। ঠিক আছে, এবার দেখো কি বলছে, মেজারমেন্ট হলো শিক্ষার্থীদের কি মাপবো আমরা যে মাপযোগের কথা বলছি, আমরা কি মাপবো? আমরা মাপবো জ্ঞান, দক্ষতা, আচরণের নির্দিষ্ট কিছু দিক পরিমাপ করার একটা প্রক্রিয়া হচ্ছে আমাদের মেজারমেন্ট। এটি একটি পরিমাণগত প্রক্রিয়া যার মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা সংখ্যার মাধ্যমে কোনো ছাত্রের পারফরমেন্সকে আমরা প্রকাশ করতে পারি। এই পরীক্ষায় এই স্টুডেন্টটা 100 এর মধ্যে 75 পেয়েছে, 100 এর মধ্যে 80 পেয়েছে। আমরা পরিমাপ করতে পারি যে ও এই সাবজেক্টে কত ভালো। নাম্বারের বিনিময়ে আমরা মেজার করছি, এই তো মেজার। আর কি আছে বলো এটাতে? দেখো, যেমন ধরো একজন ছাত্র গণিতে 75 নম্বর পেয়েছে, এই তথ্যটি শুধুমাত্র তার সংখ্যাগত চিত্র তুলে ধরে, কিন্তু এই জায়গায় আবার একটা ব্যাপার আছে, ও যে 75 নাম্বারটা পেয়েছে ও কি বুঝেছে, কিভাবে করেছে, এইগুলো কিন্তু সেই জায়গাটায় দেখবে না। ঠিক আছে, অর্থাৎ মেজারমেন্ট আমাদের কি বলে যে ও কতটুকু শিখেছে, কি শিখেছে, কিভাবে বুঝলো, কিভাবে ম্যাথ করলো, কিচ্ছু দেখবে না, শুধু দেখবে ও কতটুকু শিখেছে, 100 এর মধ্যে কত মার্কস এসেছে, ব্যাস এইটুকুই। কিন্তু কিভাবে বা কেন শেখা হয়েছে এটা কিন্তু এখানে বলে না। তো এটি পরীক্ষার স্কোর, সময়, আমরা হাইট মাপি বাচ্চাদের স্কুলে ক্লাসে, আমরা মান্থলি কিন্তু বাচ্চাদের ওজন মাপা হয়, মান্থলি হচ্ছে তাদের হাইট মাপা হয়, কতটা তাদের কি হলো ডেভেলপমেন্ট, এ দেখো উচ্চতা, ওজন, বা আমরা পার্সেন্টেজ, এই যে বিষয়গুলো যেগুলো আমরা কিন্তু কি বলবো যে শিক্ষার্থীদের উপরে নানান ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি বা বলে থাকি, এই তো আমাদের মেজারমেন্ট। ঠিক আছে, আচ্ছা
আর কি এবার কিছু মেইন ফিচার্স গুলো একটু দেখে নিচ্ছি। কি হবে সবার প্রথমে, এটা হচ্ছে সংখ্যা নির্ভর, সংখ্যা দিয়েই তো আমরা মাপবো তাই না, ওর ওজন কত, এই বয়সে ওর হাইট কত গেল, এক্সামে কত নাম্বার পেলো, কত পার্সেন্ট পেলো, এই তো আর কি। আচ্ছা আর কি, একে বলা যায় যে টেস্ট স্কোরস, মার্কস, পার্সেন্টেজ, র্যাঙ্ক, এগুলো দিয়ে আমরা বলতে পারি। আর কি, শিক্ষায় ফলাফলকে সংখ্যায় প্রকাশ করা হয়, শিক্ষার যে ফলাফল আছে কত মার্কস পেয়েছে সেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করে দিচ্ছি। আর কি, একেবারে অবজেক্টিভিটি বা নিরপেক্ষতার উপরে কিন্তু নির্ভর করা হয়। আচ্ছা যেমন কি দেখো, একজন ছাত্র ইংরেজি পরীক্ষায় কত পেয়েছে, 90 পেয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে তাকে যাচাই করলাম, ইংরেজিতেও 90 পেয়েছে। আর কি, ওর উচ্চতা কত, এই বাচ্চার উচ্চতা কত, 5 ফুট 5 ইঞ্চি। আর ওর যদি আমরা যদি বুদ্ধিমত্তার পরিমাপ করি, আইকিউ যদি দেখি, স্কোর কত, 110। তাহলে এভাবে তো আমরা জিনিসগুলো মেজার করছি, আমরা মাপছি, এই তো আমাদের মেজারমেন্ট, তাই না? আর কি দেখো, এবার এটার কিছু সীমাবদ্ধতাও আছে। কিরকম, শিক্ষার্থীর বোধ শক্তি, চিন্তাধারা, মানসিক পরিবর্তন বা তার আবেগের দিকগুলো কিন্তু বোঝা যায় না। আমি শুরুতে বললাম না কতটুকু শিখেছে, কিন্তু কিভাবে শিখেছে, কিভাবে বুঝলো, কি এফার্টস দিল, বা সে যখন শিখছিল তার মানসিক পরিস্থিতি কি ছিল, এইগুলো কিন্তু এখানে দেখা হবে না, ঠিক আছে? আর কি, শুধুমাত্র নম্বর পেয়ে ভালো ফল করলেই যে সব দিক থেকে সে ভালো ছাত্র, এইটাও তো হয় না আবার। তাহলে এগুলো আমরা কিছু সীমাবদ্ধতা দেখব। আচ্ছা, কিছু উপায় এবার আমরা কি দেখব, যে অ্যাচিভমেন্ট টেস্ট, মানে কি কি ভাবে এই যে মেজার, যে মাপাটা যায়, কি কি ভাবে বা কি টেস্ট গুলো রয়েছে, যেমন হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, স্ট্যান্ডার্ড স্কোর স্কেল, ঠিক আছে, এই যে থার্মোমিটার, স্টপ ওয়াচ, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়গুলো কিন্তু মাপযোগ করে থাকি। দেখো তোমাদের সুবিধার জন্য একখানা ছবি রাখারও চেষ্টা করেছি, ঠিক আছে? দেখো টিচার এখান থেকে পড়াচ্ছে, বিভিন্ন রকমের বিষয়গুলো তারা একসাথে পড়ছে, ঠিক আছে? এখানে দেখো বিভিন্ন রকমের অঙ্কের আমরা সাইন্স গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, সাইন্স মানে চিহ্নগুলো দেখতে পাচ্ছি। তো এটা কি হলো তাহলে, একদম সহজ ভাষায় এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট, মাপযোগ। তো মাপযোগ আমরা এটা আবার এখানে কোথায় ব্যবহার করব, যে বাচ্চা কতটুকু কি শিখলো, তার হাইট কত, তার ওয়েট কত, পার্সেন্টেজ কি আছে, তার কি বলবো যে আইকিউ লেভেল কি আছে, এগুলোই আমরা মাপযোগ করছি, ঠিক আছে? আচ্ছা চলো, আশা করি মেজারমেন্ট কিন্তু ক্লিয়ার করতে পারলাম। এইবারে চলে আসি আমরা মূল্যায়ন। আচ্ছা, মূল্যায়নটা আবার কি, মূল্যায়ন আবার কি জিনিস দেখো তো, বলছে আমরা কি কখনো মূল্যায়নের কি, আমাদের কি কখনো মূল্যায়নের কাজ করতে হয়? আচ্ছা দেখবো তো কাজ করতে হয় কিনা। দেখো একটু ভাবলেই দেখা যায় যে বাস্তবিক জীবনে আমরা প্রায় করে থাকি এই কাজগুলো, ঠিক আছে? কিভাবে করি, কখন করি, অনেক সময় সচেতন ভাবে, অনেক সময় আমরা অবচেতন ভাবেই কিন্তু এই যে মূল্যায়নের কাজ, এটা আমরা করে থাকি, আমরা ডেইলি লাইফেই বরাবরই করছি। যেমন কি, যেমন বাজারে গিয়ে কোনো দ্রব্য কেনার সময় দ্রব্যের দাম কত হতে পারে আমরা মূল্যায়ন করি। আচ্ছা চল আজকে না বাজারে যাব, শোন না ওটার দাম না এর আগের মাসে গিয়েছিলাম এরকম একটা ছিল, এবার মনে হয় দামটা এরকম হতে পারে। আর কি, খাওয়ার সময় খাবারটা কতটা সুস্বাদু হয়েছে সেটাও আমরা মূল্যায়ন করি, এই যে টাকাটা তো এতটা নিয়ে নিচ্ছে, টেস্টটা কি তোর ভালো লাগলো, আমরা মূল্যায়ন করছি না? আর কি, সিনেমা দেখার সময় সেইটাকে আমরা কতটা উপভোগ করলাম সেটাও আমরা মূল্যায়ন করি। রিসেন্টলি তোমাদের ট্রেন্ডিং এ চলছে একখানা মুভি, সেটা তোমরা দেখতে যাচ্ছ, সেটা দেখে তোমরা মূল্যায়ন করছো যে মুভিটা কি দেখে কান্না করে দেওয়ার মতো নাকি জাস্ট সেই মোমেন্টটা একটুখানি উপভোগ করার মতো, তাহলে আমরা মূল্যায়ন করছি তো এই জায়গাটায়। আচ্ছা অর্থাৎ মূল্যায়নের কাজটা কিন্তু আমরা ডেইলি বেসিসেই করছি। তো শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা কিন্তু মূল্যায়নের কাজ করে থাকি, এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেটা আমরা মূল্যায়নের কাজ করে থাকি সেটা কিন্তু আমরা অবশ্যই সচেতন ভাবেই কিন্তু করছি, ঠিক আছে? আচ্ছা এই ছবিটা কেন এখানে রাখা হয়েছে আমি একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি, আগে একটু আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো আচ্ছা কিরকম বলছে, শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন করে, কতটা এক্সপার্ট ক্লাসে একটা বাচ্চা কোন একটা বিষয়ে কতটা এক্সপার্ট তার আমরা মূল্যায়ন করছি। আবার শিক্ষার্থীরাও মূল্যায়ন করে যে শিক্ষকের শিক্ষণ, কোন শিক্ষকের শিক্ষণ যেটা রয়েছে সেটা কতটা এফেক্টিভ বা কতটা এফেক্টিভ নয়, ঠিক আছে? আমরা যেমন বাচ্চাদেরকে ক্লাসে বিভিন্ন ভাবে কিন্তু মূল্যায়ন করে থাকি যে সে ভালো, ও এই বিষয়ে ভালো, তার অমুক ভালো।
ইকুয়ালি বাচ্চারাও কিন্তু টিচারদের মূল্যায়ন করে, তারাও কিন্তু দেখে কোন টিচার এসে কিভাবে পড়াচ্ছে, কোন বিষয়টা কতটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছে, তারাও কিন্তু ইকুয়ালি মূল্যায়ন করে। অর্থাৎ দেখা যায় মূল্যায়নের কাজটি আমরা অনেক সময় করে থাকি এবং বিভিন্ন ধরনের মূল্যায়ন আমরা দেখতে পাই। এই যে তোমাদের যে টপিক আছে মেজারমেন্ট অ্যান্ড এভলিউশন বা মূল্যায়ন পরিমাপ, এই অধ্যায়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের দ্বারা কৃত মানে শিক্ষকের দ্বারা যে মূল্যায়নগুলো করা হয় সেই মূল্যায়নের বিভিন্ন ধরন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, শিক্ষকদের দ্বারা যেই সব ধরনের মূল্যায়নগুলো করা হয় সেগুলিকে আমরা বিশেষ কিছু নাম বা কিছু বিশেষণ দিয়েও কিন্তু চিহ্নিত করে থাকি। কিরকম? মূল্যায়ন প্রক্রিয়াকে শ্রেণীকক্ষে তাদের যে কার্যাবলী রয়েছে তার উপর বেস করে দুটা ভাগে ভাগ করা হয়। একটা গঠনমূলক মূল্যায়ন, আরেকটা কি সমষ্টিমূলক মূল্যায়ন। ঠিক আছে, দুটা ভাগে আমরা ভাগ করে থাকি। আবার অন্যভাবে মূল্যায়নকে যদি ভাগ করি তাহলে সেখানে আমরা দেখবো আদর্শ মানভিত্তিক অভিক্ষা, যেটাকে নর্ম রেফারেন্স টেস্ট বলা হয়, আরেকটা কি নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা, যেটাকে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বলা হয়। তাহলে আমরা মূল্যায়ন কিন্তু বাস্তব জীবনে প্রতিনিয়ত করে যাচ্ছি, কখনো সচেতন ভাবে করছি, কখনো অবচেতন ভাবে করছি, কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষকের দ্বারা যে মূল্যায়নগুলো হচ্ছে সেইগুলো কিন্তু অবশ্যই সচেতন ভাবে হচ্ছে। এবং মূল্যায়নকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটা ভাগে ভাগ করছি। কি কি? একখানা আমাদের গঠনমূলক মূল্যায়ন, আরেকটা কি সমষ্টিমূলক মূল্যায়ন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এর কিছু মেইন ফিচার্স একটু দেখে নিচ্ছি। বলছে এটি সংখ্যা এবং বিশ্লেষণ দুটার সমন্বয়। একদিকে সংখ্যা যেটা রয়েছে এবং আরেকটা হচ্ছে আমি জিনিসটাকে কি করছি, যে ব্যাখ্যা করছি বা সেটাকে আমি আরো এক্সপ্লেন করছি, তো দুটার সমন্বয় হয়ে যাচ্ছে এভালুয়েশন। আর কি? শিক্ষার গুণমান, তার ব্যবহারিকতা, মূল্যবোধ সমস্ত দিক বিচার করছে। আর কি? শিক্ষার্থী কেন কিভাবে কি শিখেছে তার পর্যালোচনা করছে। মেজারমেন্টে শুধু দেখতো কতটুকু শিখেছি, এভালুয়েশনে দেখবে কিভাবে শিখেছে, আর কি কেন শিখেছে, কি শিখেছে, সমস্ত দিক এখানটায় কিন্তু পর্যালোচনা করা হবে বা সমস্ত দিকের মূল্যায়ন কিন্তু এখানটায় করা হবে। আচ্ছা, আশা করি আমি কিন্তু তোমাদের মেজারমেন্ট আর এভালুয়েশনের যে ডিফারেন্সটা সেটাও কিন্তু ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবার দেখো ফরমেটিভ এভালুয়েশন। এবার এখানে হচ্ছে এভালুয়েশনের কিছু টাইপ আছে, গঠনমূলক এবং হচ্ছে সমষ্টিমূলক দেখলাম যেটা। ঠিক আছে, সমষ্টিমূলক মূল্যায়ন, গঠনমূলক মূল্যায়ন, তো সেটা একটুখানি দেখে নিচ্ছি। দেখো ফরমেটিভ ইভ্যালুয়েশন কি আছে? শেখার মাঝপথে মূল্যায়ন, যে শিখছি মাঝখানে একটুখানি যাচাই করে নিচ্ছি কি শিখলাম, কতদূর শেখা হলো, কতদূর বুঝতে পারলো। আচ্ছা, আর কি? সামেটিভ ইভ্যালুয়েশন, শিক্ষার শেষে চূড়ান্ত মূল্যায়ন, একদম ফাইনাল এক্সাম, এটা ভালো করে দিতে হবে, সারা বছর কি শিখেছি সেইখানে কিন্তু যাচাই করা হবে। আর কি? ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, শিক্ষার কোন অংশে সমস্যা হচ্ছে সেটা একটু ডায়াগনস্ট করতে হবে, সেই জায়গাটা একটু আমাদেরকে বুঝতে হবে। আর কি? প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, কোন শ্রেণীতে বা স্তরে পড়ানো হবে সেটা ঠিক করা, সেটার জন্য একটুখানি মূল্যায়ন করে নিতে হবে। ঠিক আছে, আর কি আছে? উদাহরণ আছে, চলো কি বলছে। শিক্ষার্থী পরীক্ষায় কম পেলেও তার লেখা কিন্তু বিশ্লেষণধর্মী। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বাচ্চা 100-তে 60 পেয়েছে, নাম্বার তার কম এসেছে, যেই বাচ্চাটা 75 পেয়েছিল, কিন্তু সে খুব সুন্দরভাবে জিনিসগুলো কিন্তু বিশ্লেষণ করে লিখেছে, কিছু কিছু কারণে তার নাম্বার কিন্তু কাটা গেছে। আর কি? শ্রেণী চর্চায় অংশগ্রহণ ভালো, সমস্যা সমাধানে ভালো সেই বাচ্চা, এদিকটাও দেখা যায়। আচ্ছা, একটু উপকারিতা দেখে নিচ্ছি। ছাত্রের সামগ্রিক বিকাশের বিচার করা হয়, এখানটায় যে মূল্যায়নটা করা হয় ছাত্রের বা একটা স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্ট এখানটায় দেখা হয়। আর কি? শিক্ষককে বুঝতে সাহায্য করে যে কোন পদ্ধতি খুব বেশি এফেক্টিভ হচ্ছে, আচ্ছা এই মূল্যায়নের ফলে। আর কি? ছাত্র শিক্ষকের ফিডব্যাক প্রক্রিয়া যেটা আছে, দেখো ফিডব্যাক সকলেরই কিন্তু আমাদের প্রয়োজন, ভালো ফিডব্যাক পেলে আমাদের ভালো লাগে, যদি নেগেটিভ ফিডব্যাক পাই চেষ্টা করবো সেটার উপরে কাজ করার। তাহলে কি? ছাত্র শিক্ষকের ফিডব্যাক প্রক্রিয়া কিন্তু তৈরি করে। তাহলে এই দিকগুলো আমরা কি দেখলাম? এভালুয়েশন দেখলাম। এবার তোমাদেরকে বললাম যে এই ছবিটা আছে একটুখানি বলে দিচ্ছি। দেখো এখানে কি আছে? অ্যাসেসমেন্ট আছে, অ্যানালাইসিস আছে,
পারফরমেন্স আছে, ইমপ্রুভ করছে কি, রেজাল্ট কি, দেন ফিডব্যাক আছে। তার মানে কি, আমি কি বললাম যে এখানে কিভাবে করছে, কিভাবে শিখেছে, তার অ্যাসেসমেন্ট রয়েছে, সেই জিনিসটাকে সে কিভাবে করলো সেটাকে অ্যানালাইসিস করা হবে। তারপর তার পারদর্শিতা কি আছে, পারফরমেন্স কি আছে সেটা দেখছে, তার উন্নতি কি হলো সেটা আমাকে মূল্যায়ন করে দেখতে হবে, ইমপ্রুভমেন্ট, রেজাল্ট কি হবে সেটা দেখবো, আর কি ফিডব্যাক। ভালো, দেখো কতগুলো স্টার দেওয়া আছে না এখানটায়। তাহলে এই ছিল, ছবিগুলো কিন্তু এমনি এমনি রাখা হয় না, ঠিক আছে, একটু ভালো করে দেখবে। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি পরিমাপ মূল্যায়নের কনসেপ্ট অল্প কিছু হলেও ক্লিয়ার করে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো ছেড়ে যেতে ভুলবে না। পুরো স্ট্রাকচার তোমাদের এখানে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব ঝটপট কল করে যোগাযোগ করে নিও। চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।